রঞ্জন দাস মহোদয় এবং ডিএমই অর্থাৎ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, এখানে উপস্থিত শ্রীমতী রেবেকা ডার্লং, রেজিস্ট্রার ত্রিপুরা নার্সিং কাউন্সিল, এবং অফ ডায়াস আমার সামনে এখানে ফ্যাকাল্টি মেম্বার্স অফ নার্সিং কলেজ, নার্সিং অফিসার্স এবং যারা নার্সিংয়ের সাথে যুক্ত অন্যান্য নার্সিংয়ের ভাই এবং বোনেরা, এবং ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে যারা স্টুডেন্টসরা এখানে উপস্থিত হয়ে রয়েছেন, এবং মেম্বার্স অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে উদযাপন উপলক্ষে হার্দিক এবং আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমরা একদিন পিছিয়ে 12 তারিখ গতকাল ছিল ইন্টারন্যাশনাল নার্সেস ডে, একদিন বাদে উদযাপন হয়েছে, কিন্তু গতকাল অনেক প্রোগ্রাম আমার কাছে যা খবর আছে আপনারা অলরেডি উদযাপন করেছেন। আজকে এখানে আমাদের মেইন উদ্দেশ্য কী কারণে আমরা একত্রিত হই? কারণ যে কোনো ডে আমরা যখন পালন করি, অর্থাৎ এখানে যেরকম আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে আমরা উদযাপন করছি, তার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে সমস্ত পৃথিবীতে, বিশ্বজুড়ে যারা মানব সেবার জন্য যেভাবে আমাদের নার্সিং অফিসাররা বা নার্সরা যেভাবে কাজ করছেন, তাদেরকে শ্রদ্ধা, তাদেরকে সম্মান প্রকৃত অর্থে যেন দেওয়া হয়, তার জন্য তাদের যে অবদান, সেই কারণেই এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে উদযাপন করা হয়। প্রতি বছরই হয়, এবছরও আমাদের ত্রিপুরাতে হয়েছে, এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এটা 206তম ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে পালন করা হচ্ছে। আমরা আধুনিক যিনি নার্সিংয়ের যিনি পথিকৃৎ, আমরা সবাই জানি মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে জন্মদিন, সেটাকে সামনে রেখে ওনার জন্মদিনকে, কারণ উনি প্রথম যিনি নার্সিংও একটা সেবা এবং একটা পদ্ধতি যার মাধ্যমে যারা মুমূর্ষু ব্যক্তি তাদেরকে সাহায্য করা যায়, উনি প্রথম সেটা শুরু করেছেন, আমরা সবাই জানি। এবং 1820 সালের 12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলে জন্মগ্রহণ করেন। এবং উনি শুধু নার্সিংয়ের সাথে যুক্ত নয়, উনি সমাজ সংস্কারকও ছিলেন। সমাজের বিভিন্ন যে বিষয়গুলো ছিল, যেগুলোর পরিবর্তনের দরকার, রিফর্ম করার দরকার, তার জন্য উনি একজন সামাজিক যে সমাজ সংস্কারক হিসেবে উনি কাজ করতেন। এবং আমরা সবাই জানি যে উনি আধুনিক নার্সিংয়ের যে প্রতিষ্ঠাতা। 1965 সালে থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস, দ্যাট ইজ ICN শর্ট ফর্মে, এই দিনটি পালন করে আসছিল। কিন্তু অফিসিয়ালি এটাকে 1974 সালে ওনার জন্মদিন হিসাবে 12ই মে সে আনুষ্ঠানিকভাবে সেটা নির্বাচন করা হয় এবং সেটা পালন হচ্ছে। আমরা সবাই জানি যে ক্রিমিয়ার যে যুদ্ধ, সেখানে যারা আহত সৈন্যরা ছিলেন, সেখানে এই ল্যাম্প নিয়ে প্রতিটা যারা সোলজার ছিল আহত হয়েছেন তাদের দেখভাল করার জন্য উনি দিন রাত্র উনি কাজ করেছেন। এর জন্য ওনার যে অসাধারণ অবদান, সেটাকে মনে রাখার জন্য ওনাকে যেভাবে বিশ্ববাসী জানেন, ওনাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। এই যে ইতিহাস, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, সেই ইতিহাস থেকে আমরা প্রতি বছর আমরা নিশ্চয়ই উদ্বুদ্ধ হব, কারণ নতুন নতুন ছেলেমেয়েরা এখন আসছে, তাদের মধ্যেও ইতিহাস জানা আছে। কিন্তু যদি একবার আমরা এই দিনটি আমরা যদি ঠিকভাবে পালন করি, একবার যদি চিন্তা করি যে এক মহীয়সী নারী কীভাবে মানব সেবায় কাজ করেছেন, তাহলে আমাদের মধ্যেও 1 বছর সমানে যখন আমরা ব্যতিক্রমী কিছু চিন্তা ভাবনা করি, তার থেকে আমাদের কনসেন্ট্রেশনও কিন্তু মানুষের প্রতি চলে আসে। এর জন্যই এটার পালন করা হয়। এবং প্রতি বছরই একটা থিম কিন্তু দেওয়া হয়। এবারও একটা থিম রাখা হয়েছে এই 2026-এ, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার্স, এম্পাওয়ার্ড নার্সেস
অ্যান্ড সেভ লাইফস। অর্থাৎ যদি এটাকে বাংলাতে আমি বলি, আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, এবং ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়। তো এইরকম একটা সুন্দর একটা থিম নিয়ে আমার মনে হয় যারা এখানে আমাদের মেয়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে বলবো যে কত বছর ধরে এই ধরনের থিম আমরা কি থিম আমরা এত বছর ধরে এই 19 যে বলা হয়েছে যে 74 থেকে যখন শুরু হয়েছে, তো এর মধ্যে কি থিম এগুলো নিজেদের ঘরের ভিতর লিখে রাখলে এর থেকে কিন্তু অনেকটা বেশি আমরা উদ্বুদ্ধ হব। এবং প্রতিটা এই যে হেডলাইন্স বা ক্যাপশন, এই যে থিম, সেগুলোর থেকে কিন্তু আমাদের অনেক বেশি আমাদের মানে ইন্সপায়ার্ড হওয়ার সুযোগ রয়েছে। আমরা জানি যে যখন হসপিটালে যখন ডাক্তারবাবুরা কিছু বলেন, রুগীকে দেখেন, সেখানে আমাদের নার্সেরদের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। এবং উইদাউট নার্সিং সিস্টেম হেলথ সেক্টর কোনো দিনই কিন্তু শক্ত হওয়ার সম্ভাবনা না, এম্পাওয়ার্ড হওয়া হয় না, স্ট্রেংথেনিং করা যায় না। তো সেই জায়গায় এই দিনটিতে আমাদের যে একটা প্রতিজ্ঞা করা উচিত যে আমি যে কাজের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, আজকে আমি যারা এখানে অনেককে আমরা এখানে পুরস্কৃত করেছি, সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদের সারা জীবন কিন্তু এটা তারা উদ্বুদ্ধ হওয়ার জন্য, ইন্সপায়ার্ড হওয়ার জন্য একটা বিশেষ। যারা পাননি সেটা তাদেরকে দেখে তারাও ইন্সপায়ার্ড হবে, তারাও আগামী দিনে পাবে। তো এই যে ভাবনার মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমি সার্টিফিকেট পেলাম, পাস করলাম, কিন্তু এমপ্লয়াবিলিটি যদি দক্ষ না হই তাহলে কোনো লাভ হবে না। এবং প্রশিক্ষিত তো হতেই হবে, এবং তাতে করে একটা সুস্থ যে স্বাস্থ্য ব্যবস্থা যেমন হবে, সুস্থ সমাজও কিন্তু সেটা হয়। এমনও দেখা গেছে যে যেখানে অনেক সময় ডাক্তারদের থেকেও বেশি নার্সদের ব্যবহারের উপর ভিত্তি করে ওই ইনস্টিটিউশন, তার নাম বা তার যে যশ, সেটা কিন্তু তাদের কারণে কিন্তু হয়। আমরা সাউথ ইন্ডিয়াতে আমরা অনেক সময় আমরা নিজেরাও বলি যে সাউথ ইন্ডিয়ান যারা আছে অনেকে, তারা কেরালা বা অন্যান্য জায়গায় তারা নাকি খুব ভালো নার্সিংয়ে, এরকমটা না কিন্তু। অর্থাৎ নিজেদের মধ্যে ওরা নিশ্চয়ই সেইভাবে তারা ট্রেনিং পেয়েছে যে পেশেন্টের সাথে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে ব্যবহার করব। অর্ধেক রুগী তো এমনিতেই ঠিক হয়ে যায় যদি মাথা ঠান্ডা করে শুধু মন দিয়ে যদি আমরা শুনি যে রুগীরা অলওয়েজ দে আর সাফারার্স, তাদের মধ্যে কিন্তু অনেক সময় ব্যথা এবং অন্যান্য যেসব সমস্যার কারণে তাদের ঠিকভাবে যখন এখানে একজন নার্স যদি ঠিকভাবে কথা বলে, নার্সিং অফিসার যদি একটু মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে ওদের কথাটাও শুনেন, অর্ধেক রোগ কিন্তু সেখানে মানে সেরে যায়। তো সেই চিন্তা ভাবনাটা আমার মনে হয় আমাদের করা উচিত। এবং বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে, এবং এই কর্মসূচির অঙ্গ হিসাবে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং ক্লিনিক্যাল সার্ভিসেসের সাথে যুক্তরা আগরতলা শহরে কালকে একটা এখানে র্যালিও অংশগ্রহণ করেছেন, যা আমার কাছে খবর দেওয়া হয়েছে। এবং আমি শুনে আরও খুশি হয়েছে যে 17ই মে একটা রক্তদান শিবিরেরও এই নার্সিং ডে উপলক্ষে আপনারা সবাই করছেন। এটা সত্যি নিঃসন্দেহ একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা সবাই জানি যে নার্সিং পেশা একটা গুরুত্বপূর্ণ, একটা মহান পেশা। এর মধ্যে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলছিলাম, আপনারা সবাই জানেন যে বিভিন্ন নার্সিংয়ের, ঠিক আছে, কেউ বিএসসি নার্সিং করলেন, কেউ এমএসসি নার্সিং করলেন, এএনএম জিএনএম যাই করলেন, কিন্তু শেখার কিন্তু শেষ নেই। আপনি যে ডিপার্টমেন্টের মেডিসিনে আছেন, সে মেডিসিনের মধ্যে কিন্তু আপনি অনেক দিন কাজ করার পর আপনার মধ্যে কিন্তু ওই মেডিসিনের ডাক্তারবাবু বা প্যারামেডিক্সের সাথে যুক্ত হয়ে কি কাজটা করতে হবে আপনি কিন্তু অটোমেটিক্যালি সেটা বুঝে যাবেন। এক্সপিরিয়েন্সের উপর আর কিছু হয় না। এবং এক্সপিরিয়েন্স কি, মানে মনোযোগ দিয়ে যদি সেটা আমরা করি, তো সেখানে আজকে আইসিইউতে যদি দেওয়া হয় একজন মেডিসিনের ডাক্তার, আইসিইউর আবার যে ইনফ্রাস্ট্রাকচার আরেক রকম, সেখানে আবার নার্সদের সে আইসিইউতে কীভাবে করতে হবে আইসিইউ পেশেন্টকে,
একজনকে দেওয়া হলো অর্থোপেডিক্সে, অর্থোপেডিক্সের আলাদা স্ট্রাকচার। এই যে প্রতিনিয়ত এক এক ডিপার্টমেন্ট, এতগুলো ডিপার্টমেন্ট এখন আছে, সুপার স্পেশালিটি আছে, তো প্যারামেডিক্স এবং আলাদা যেসব মানে ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলোর মধ্যে প্যারামেডিক্স এবং আমাদের যে নার্সিং যারা কাজ করেন তারাও কিন্তু সেই ট্রেনিংটা দরকার। আপনারা সবাই জানেন যে আমরা এই পেশাকে সামনে রেখে মানুষের যাতে আস্থা আরও বাড়ে। অনেক সময় কি হয়, যখন বলে আরে হসপিটালে গিয়ে লাভ নেই, কথায় কথায় টিকিট কেটে ফেলে বাইরে যায়, এরকম যে না ওই ইভেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য শিলচরে যায় না, ত্রিপুরাতে দেখাবো না, এবং দেখা গেছে আর বাইরের কথা তো বলে লাভই নেই। তো এইবার আমার কাছে যে ডাটা দেওয়া হয়েছে, আমি বিধানসভার মধ্যেও বলেছি, সেই ডাটার উপর ভিত্তি করে 80% রেফার কেস এবার আমাদের কিন্তু ত্রিপুরাতে কমেছে। 80%, চারটিখানি কথা নয়। তো সেইভাবে আমরা চেষ্টা করছি, বারবার আমি সব জায়গায় বলছি, সব কিছু আমাদের ত্রিপুরাতে আছে, এবং কিচ্ছু না, খালি একটু কর্পোরেট স্টাইলের হসপিটালগুলোতে আমরা একটা কর্পোরেট যে হসপিটালগুলো আছে তাদের থেকে কিন্তু বেশি আমরা খরচ করি আমাদের গভর্নমেন্ট লেভেলে, অথচ সেখানের যে আস্থা পাওয়া মানুষের যে আগের যে চেহারা এখনও মনে আছে, কিন্তু অনেকে আমি দেখেছি যাওয়ার পরে বলছে না, সেখানে যাওয়ার পরে এত ভালো ট্রিটমেন্ট পেয়েছে, সিস্টাররা কি সুন্দর কথা বলছে, সিস্টাররা ঠিক সময়ে আমাদের ভাইটাল যে সাইনগুলো আছে সেগুলো দেখছে। তো এই যে বিষয়গুলো আছে, বা ডাক্তারবাবুরা কথা বলছে ভালো, আমি জানি ওভারলোডেড থাকে পেশেন্টের কারণে, কিন্তু তারপরেও আমাদের ত্রিপুরাতে যেটা বলা হয়েছে, আমাদের যে নার্সিংয়ের সাথে যারা যুক্ত, এখন বিদেশেও যাচ্ছে, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, এবং যাতে তাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা যায় তার জন্য আমরা ত্রিপুরা সরকার সব ব্যবস্থা আমরা করছি। তো আমি আশা করব যে আমরা এই ইন্টারন্যাশনাল নার্সেস যে ডে, সেটা গুরুত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। এবং আমাদের বিভিন্ন চ্যালেঞ্জও কিন্তু আছে, আমরা সবাই জানি। প্রথমেই বিভিন্ন জায়গায় হসপিটালে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, সেটা এক্সটার্নালও হতে পারে আবার ইন্টারনালও হতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জ সবসময় অ্যাকসেপ্ট করতে হয়। যে যত বেশি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে সে তত বেশি কিন্তু এক্সপিরিয়েন্স হবে, এবং তার উপর মানুষের অনেক বেশি ভরসা। ডাক্তারবাবুরা লিখে দিল একটা আপনাকে যে এই দিতে হবে, তাকে এই ইঞ্জেকশন বা এই মেডিসিন দিতে হবে টাইমলি। তো এই যে টাইমলি দেওয়া হয়েছে কি না এগুলোকে নোট ডাউন করা। একটা ব্লাড সাপোজ ট্রান্সফিউশন হচ্ছে, তো ব্লাড ট্রান্সফিউশন করতে গেলে মাঝে মাঝে এক দুটো ঘটনা আসে যে দেখা গেল যে রুগীর যে ম্যাচিং বোতল আসছে সেটাকে প্রপারলি যে চেক করা, যে প্রপার ব্লাড যাচ্ছে কি না। অনেক সময় আমরা নিজেরও যখন পেশেন্ট পার্টি হই বা নিজেরও যখন অসুস্থ হই, তখন আমরা দেখি যে ড্রিপ চলছে স্যালাইনের বোতলে, দেখা গেল একদম নিচে চলে আসছে, কিন্তু নার্সের দেখা নেই। তখন একটা উদ্বেগ আসে, আরে কোথায় আসলো। এই যে বিষয় যে আমি টাইমলি কত ড্রপ আমি মানে সেখানে আমি দিচ্ছি, সেটা ব্লাডই হোক, সেটা স্যালাইনই হোক বা যাই দেওয়া হোক, সেটা আমার একটা আইডিয়া থাকতে হবে। এবং আমি যে মাঝে মাঝে এসে চেক করা পেশেন্ট, আদারওয়াইজ এয়ার ভিতরে চলে যেতে পারে, এয়ার এম্বোলিজম হতে পারে। এই যে বিষয়গুলো আছে, আমরা যত বেশি নিজের ফ্যামিলির কেউ যখন হসপিটালে ভর্তি হয়, তো যেভাবে আমরা তার জন্য চিন্তা করি, ইউ আর নট মানে স্পেশাল মতলব ইউ আর অলসো জেনারেল পারসন। কিন্তু যেহেতু নার্স, সেই নার্সিং আপনি সার্টিফিকেট পেয়েছেন, আপনার সেখানে আপনার ট্রেনিং পেয়েছেন, তখন কিন্তু আপনি আলাদা। এবং আমি ডাক্তারদের কথা আমি বলি যে যখন আপনারা বেরোন, যখন অ্যাপ্রনটা খুলে আপনার যে বাড়ির মধ্যে রাখেন আপনারা, সেই অ্যাপ্রনটার দিকে আপনি তাকাবেন, এবং আপনি যখন অ্যাপ্রনটা খুলেন তখন কিন্তু ইউ আর নর্মাল জেনারেল পারসন। তো আপনার যখনই অ্যাপ্রনটা পড়েন, আপনার কিন্তু একটা প্রাইড এবং গর্বের বিষয় দাঁড়ায় যে আমার এই অ্যাপ্রন খালি আমি পড়লাম, এর জন্য আমার কত বেশি আমি প্রাউড ফিল করছি, আই এম সামথিং এলস, আমি একটু ডিফারেন্ট। তো এই আমার যে কর্তব্য আমার দরকার, যেভাবে আমার চলা উচিত, টাইমলি সমস্ত ভাইটাল সাইনগুলো দেখা, টাইমলি ওষুধ দেওয়া, ঠিকভাবে লিখে রাখা, এবং নেক্সট
যেমন আমরা প্রতি 8 আওয়ারলি যদি ওখানে চেঞ্জ হয় নার্সিং স্টাফের, নেক্সট টাইম যে নার্স এবং স্পষ্টতার সাথে পরিষ্কারভাবে লেখা, অনেক সময় দেখা যায় লেখলেও সেটা নেক্সট যিনি এই এই পেশেন্টের দায়িত্ব নিলেন সে বললো কী লিখেছে বুঝতেই পারছি না আমি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম। পরিষ্কার আমার একদম সুন্দর হাতের লেখা হতে হবে এরকম না, কিন্তু স্পষ্টতা সুন্দরভাবেও যদি আমি লিখি, নেক্সট যিনি ডিউটিতে আসবেন তার পক্ষে অনেক সুবিধা হয়। তো এইগুলো ছোট ছোট বিষয়, কিছু না। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, হসপিটালে হাইজিন মেনটেন আছে কিনা, বেডশিট প্রপারলি আছে, ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, তার ফুডিং ব্যবস্থা প্রপারলি নিচ্ছে কিনা। অনেক সময় আমরা দেখি কি যে হসপিটালে পেশেন্টও শুয়ে আছে, পেশেন্ট পার্টিও তার সাথে শুয়ে আছে, এরকমও দেখা যায়। তো এটা এরকম যেন না হয়। যদি কর্পোরেট সেক্টর যদি ওরা মেনটেন করতে পারে, তাহলে আমাদের গভর্নমেন্ট সেক্টর আমরা কেন সেটা মেনটেন করব না? তো এই জায়গায় আমাদের আবার এর জন্য না বিরক্ত হয়ে উঠুন উঠুন আপনি এখানে কেন বসলেন, সুন্দরভাবেও যদি বলা যায়, দেখা যায় যে অনেক সময় কাজটা হয়ে যায়। তো এটা আমাদের হ্যাবিটের মধ্যে, এটা গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট না, কিন্তু গুড হ্যাবিটের মধ্যে যদি আমরা আনি, তাহলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রাখবে। আমাদের হেলথ সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনারা দেখেছেন এতগুলো আমরা এখানে মেডিকেল কলেজ, এখন প্রায় 450টা সিটের হয়ে গেছে অলরেডি, আরও মেডিকেল সিট বাড়ছে এখানে, আরও বিভিন্ন মেডিকেল কলেজ হচ্ছে অলরেডি। এডিসি এলাকায় আমাদের কমিটমেন্ট ছিল একটা ওখানে মেডিকেল কলেজ হবে, সেখানেও আমাদের ত্রিপুরারই এক ভদ্রলোক, তারাও ওখানে মেডিকেল কলেজ খুলছে। প্রথমে 50 আসন বিশিষ্ট মেডিকেল কলেজ খুলবে। তো সব মিলিয়ে এতগুলো, সেখানে যত হেলথ সেক্টরে কিন্তু আপনাদের কাজের যে অপরচুনিটি অনেক বেড়ে গেছে কিন্তু। এবং নার্সিং পেশার সাথে যারা যুক্ত তাদের কিন্তু শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করে। আমরা নিজেরাও যখন কাজ করেছি অনেক সিস্টারদের নাম এখনও মনে রাখি, এবং ঠিক সময়ে সঠিক সময়ে অনেক সময় ভুলও ধরিয়ে দেয় যে আরে আপনি স্যার এটা তো এইরকম, আপনি ওইভাবে করলে। কাজেই নিজেকে যত বেশি আপডেট করা যায় তত বেশি কিন্তু তত বেশি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। এবং আপনারা অতন্দ্র প্রহরীর মতো কিন্তু আপনারা কাজ করেন, বিশেষ করে কোভিডের সময়ে যেভাবে কাজ করেছেন। আর বিপদে পড়লে কিন্তু সব স্মরণ করে, যে আর এমনিতে নর্মাল হলে কিন্তু সেইভাবে স্মরণ করে না, কিন্তু বিপদের সময় যারা বন্ধু তাদেরই কিন্তু মানুষ সবসময় মনে রাখে। এই কোভিডের সময় যেভাবে আপনারা কাজ করেছেন, অন্যান্য যারা প্যারামেডিক্স ছিল, যারা ডাক্তারবাবুরা ছিলেন, তো আপনাদের অবদানের যত কম বলবো ততই আমি বলবো যে কমই বলা হচ্ছে। এবং এটা আমাদের চিরকাল আমাদের মনে হয় যে আমরা সবাই এইভাবেই ভালো মানুষের জন্য কাজ করব। এবং একটা মানসিক যে সাপোর্ট, পেশেন্টদের মানসিক সাপোর্ট কিন্তু আপনাদের, আরে বসুন দিদি বা দাদা বসুন একটু, আপনি হসপিটালের যিনি ডাক্তারবাবু আসছেন, আর আপনি চিন্তা করবেন না, এই যে 2-4টি কথা বলবেন, তাতেও কিন্তু তার মেন্টাল সাপোর্ট যখন পেশেন্টের হয়, তাতে কিন্তু অনেক এই সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। এবং আমি আগেও বলেছি, আবার বলবো বারবার, খুব নম্র এবং ভদ্রভাবে একটু যদি সুন্দরভাবে আমরা কথা বলি, তাহলে পেশেন্ট শুধু পেশেন্ট না, এটা কিন্তু আপনার ইনস্টিটিউশন, সেটা পিএসসি লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, বা স্টেট লেভেলে, বা যে কোনো ডিপার্টমেন্টেরই হোক, এই ডিপার্টমেন্টেরও কিন্তু তার নাম হবে, এবং পাশাপাশি রাজ্যেরও নাম হয়। সেইভাবে আপনারা সেই কাজটা করবেন। এবং আপনারা সহানুভূতি একটা বিরাট বিষয়, সহানুভূতির সাথে কিন্তু কাজটা করতে হবে। এবং যে বিভিন্ন সময়ে যে রিপোর্ট দেওয়া, লিখে রাখা, এবং অন্যান্য যারা নার্সিংয়ের ছাড়াও যারা অন্যান্য প্যারামেডিক্স আছে তাদের সাথেও একটা সুসম্পর্ক রাখা। কারণ অনেক সময় আছে এমুক সিস্টার কল দিয়েছে এমুককে আসার জন্য, ও প্রথমেই বিরক্ত হয়ে যায়, আরে উনার কথা কি শুনবো আমি। কিন্তু যদি সম্পর্কটা ভালো থাকে, যখন আপনি কল করবেন দেখবেন ঠিক চলে আসবে। এবং আমরা জানি যে বিভিন্ন মানসিক ক্লান্তি থাকতেই পারে, কারণ প্রেশার বেশি, সেই দিকে
নিজেরও কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, নিজের স্বাস্থ্যেরও নজর রাখতে হবে, আবার মানসিক স্বাস্থ্যেরও নজর রাখতে হবে। আমি যদি নিজে ঠিক না থাকি, আমরা যখন এরোপ্লেনে উঠি প্রথমেই বলে দেখবেন যে যারা এরোপ্লেনে যখন যিনি ঘোষণা দেন বলেন প্রথমে নিজের মাস্কটা আগে পরে নেবেন, তারপরে অন্যদের মাস্ক দেওয়ার ব্যবস্থা করবেন। অর্থাৎ নিজে যদি সুস্থ থাকেন তবে অন্যকে সুস্থ রাখতে পারবেন। এবং এটা আপনাদের এই কথাগুলো আমি বললাম, এটা আমার অ্যাডভাইস ঠিক না, কিন্তু যেহেতু আমি মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, আমি জানি অনেক সময় আমরা কি করি, ইন্ট্রাভেনাস আমরা যখন অনেক সময় মানে যখন ব্লাড নিই বা আর্টারির থেকে যদি ব্লাড নিই, একজন দেখা গেল বললো বাহ আপনি যে আমার রক্তটা নিলেন টেরেই পেলাম না, আবার আরেকজন দিলে বাহ কি ব্যথা দিলেন, এই যে বিষয়টা। তো এটা কিন্তু টেকনিকের উপর আর নিজের কনফিডেন্স এবং মেন্টাল স্টেট অফ কন্ডিশন ওই সময় আপনার কি তার উপর নির্ভর করে। অনেক সময় আছে পাওয়া যায় না, ভেইনেই খুঁজে পাওয়া যায় না, সেটা আরেক জিনিস। কিন্তু ইন জেনারেল আপনি 100%-এর মধ্যে কত পার্সেন্ট আপনি ভালোভাবে মানুষের ব্যথা ছাড়া বা কষ্ট না দিয়ে যে কাজটা করা, সেটা যত করবেন সেটা ডিপেন্ড করবে আপনার কিভাবে আপনি সেটাকে নিজেকে আপডেট করবেন। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 যে শিক্ষাবর্ষে, সেখানে এই নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটকে আমরা গভর্নমেন্ট নার্সিং কলেজে আমরা আপগ্রেডেশন করেছি, 50 বিশিষ্ট এখনও চলছে সেটা। আমাদের 2023-24 শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিংয়ে 40 আসনের একটা 40 আসনের জিএনএম কোর্স আমরা চালু করেছি। বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে বিএসসি, এমএসসি, পোস্ট বেসিক নার্সিং এবং এএনএম, জিএনএম কোর্স প্রায় 275টার মতো আমরা বাড়িয়েছি। 2023-24 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরেও সেখানে এএনএম ট্রেনিং হতো আগে, সেটাকে আমরা আপগ্রেডেশন করছি 40 আসনের, সেখানে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি। কারণ ডিমান্ড রয়েছে বাজারে, শুধু স্টেটে না। অনেক সময় বলে যে নার্সিংয়ের মানে যে এমপ্লয়মেন্ট নেই ইত্যাদি, কিন্তু আমরা কিন্তু ধাপে ধাপে করে আমরা নিচ্ছি। কিন্তু এখন আপনারা 2024 সালে 153 জন নার্সিং অফিসার আমরা স্বাস্থ্য দপ্তরে যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা নিয়োগ করেছি। তাছাড়া এর মধ্যে 100 জন নার্সিং আমরা কন্ট্রাকচুয়াল বেসিসে আমরা নেব। এবং আমি আপনাদের এশিওর করছি যতগুলো আমাদের নতুন তো আবার পোস্ট ক্রিয়েট তো হবেই, পাশাপাশি যেগুলো ফিলিং করতে হবে সেগুলো আমরা করব, সমস্যা নেই, আমরা করব এগুলো। এবং এই নার্সিং স্টাফদের একটা বিষয় যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে কীভাবে কাজ করতে হবে। আবার বিভিন্ন জায়গায় অপারেশন থিয়েটারেও আজকে ধরুন আমার সাথে কেউ ধরুন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে একটা সার্জারি হচ্ছে, তো আমার যে আর্মামেন্টারিয়াম বা আমার যে বায়োমেডিক্যাল যে এটা কিন্তু যারা আমার সাথে কাজ করবে তারাই বুঝবে কখন কোন জিনিসটা দিতে হবে। আমি তো রাইট হ্যান্ডে, অনেক সময় হাতটা বাড়াবো এসে যাবে, কোন সুচার লাগবে ও আগে নিজেই বুঝে যায় না সুচার ম্যাটেরিয়াল আমার এটা দিতে হবে। এই যে একটা কোঅর্ডিনেশন, তার জন্য আপনার ট্রেনিং দরকার। এর জন্য বলছেন অপারেশন থিয়েটারে যখন যে জায়গায় নার্সিং স্টাফদের দেওয়া হবে তাদের সেই আপডেট করার দরকার। এবং ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, একটা ইমার্জেন্সি লাইফ সাপোর্ট একটা বিরাট বিষয়। অনেক মানুষ আমরা যখন রিসাসিটেশন করি অনেক মানুষ কিন্তু বেঁচে যায়, সেটা নার্সিং স্টাফ ওনারাও কিন্তু সেটা করতে পারেন। আমরা ফেসিলিটি বেসড ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউ নেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস সেটাও করছি। এবং আমরা এর মধ্যে দেখেছেন আইজিএম হসপিটালে আমরা ডেন্টালে অলরেডি 50 আসন বিশিষ্ট আমরা ডেন্টাল কলেজ আমরা খুলেছি, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। 3rd ইয়ার চলছে, সামনের বছর ফাইনাল ইয়ারে আসছে। এবং সেখানে 50 ছিল, সেটা এখন 63। যে আমাদের ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া এনডিসি যেটা হয়েছে সেখানে 63 বেড়েছে। এজিএমসিতে 95 ছিল পোস্ট গ্রাজুয়েশন, এবং টিএমসিতে 18টি, এবং 2টো কলেজ মিলে এখন পর্যন্ত আমাদের 113 পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনার সুযোগ পাচ্ছে। একটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আগে বাইরে আমরা পাঠাতাম, এবং সব জায়গায় জনপ্রতিনিধিরা প্রায়ই বলেন যে আমাকে একটা পোস্ট গ্র্যাজুয়েট
একটা স্পেশালিস্ট দেন। এখন তো স্পেশালিস্টের পরে সুপার স্পেশালিস্টও চাইবে আগামী দিন। তো এই যে একদিকে এই স্পেশালাইজেশন হচ্ছে এবং নার্সিং যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু এইভাবে নিজেদেরকে দক্ষ করার প্রয়োজন রয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আগে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা ছিল মাত্র 100, এখন সেটাকে 150 করা হয়েছে এবং টোটাল 20টি ডিপার্টমেন্ট এজেএমসির মধ্যে পিজি কোর্স চালু হয়েছে। ভাবা যায় না, আমাদের সময় তো এমবিবিএসের জন্যই ছিল 12টা থেকে 13টা আসন, ডেন্টালে বিডিএসের একটা সিট ছিল, বিএসসি নার্সিংয়ের জন্য একটা ছিল। আজকে কোথায় আমরা চলে গেছে কিনা। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিএসএল ল্যাব অলরেডি কাজ সম্পূর্ণ হয়েছে, এলপিএ ল্যাব সেটাও চালু রয়েছে এবং পিএম ডিভাইন মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা অলরেডি ডেন্টালে আরেকটা বিল্ডিং আমরা G+8 সেখানেও আমরা করছি প্রায় 202 কোটি টাকা। এমসিএইচ আমাদের মাদার অ্যান্ড চাইল্ড একটা বিরাট হসপিটাল হচ্ছে আমাদের এজিএমসির মধ্যে এবং একটা আই হসপিটাল সম্পূর্ণভাবে, সেখানেও আমরা আলাদাভাবে আইএলএসে যাওয়ার আগে বাদিকে সেখানেও আমরা একটা আই হসপিটাল করছি, কারণ আইয়ের জন্য মানুষ বাইরে যায়। রিপসেটে 6 আসন নিয়ে ফার্মা কোর্স চালু হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স 2023-24 শিক্ষাবর্ষ থেকে। বছরে 45টি আসন নিয়ে 6টি নতুন কোর্স চালু রয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এখানে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন আছেন। আমরা অলরেডি ঠিক করে নিয়েছি যে আমাদের এই যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমরা যে ওদের কাছে আমাদের যেতে হয়, সেখানে ওনাদের যে স্টাফ আছে মেডিকেল সায়েন্স সম্পর্কে ওনাদের সম্যক ধারণা কম। এর জন্য আমরা ঠিক করলাম যে আমরা হেলথ ইউনিভার্সিটি আমাদের করতে হবে এবং ক্যাবিনেটে পাশ করেছি, আমরা বিধানসভাতেও পাশ করেছি সেখানে। আমার মনে হয় আগামী দিন হেলথ সেক্টর নিয়ে এবং আরও বড় বড় যে ইনস্টিটিউটগুলো প্রাইভেটে, আজকে এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, 5টার উপরে আমাদের প্রায় কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সবাই কিন্তু ভালো রয়েছে। যারা দিয়েছেন তারাও সুস্থ রয়েছেন, যারা পেয়েছেন তারাও সুস্থ রয়েছে। আমরা আস্তে আস্তে করে আমাদের এখানে প্রাইভেট যে হসপিটাল আরেকটা আছে তারাও বলছে যে আমরাও কিডনি ট্রান্সপ্লান্ট করব, ভালো। এবং আমরা বললাম যে বেশি যাতে চার্জ না করা হয়, আপনারা সেই এই চার্জের যে শিট সেটা পাঠানো। তো আমরা দেখলাম মোটামুটি ঠিকই আছে, গত কিছুদিন আগে আমি সেটা সাইন করেছি। তো এইভাবে বাইরের থেকে সিজা হসপিটালও এখানে আসছেন, তাদেরকেও জমি আমরা দিয়েছি এবং ছোট ছোট ভালো ভালো এখন এখানে নার্সিং হসপিটাল এবং জেনারেল হসপিটাল এখানে হচ্ছে এবং সুপার স্পেশালিটির জন্য একটা বড় আমার সাথে যখনই আমি যাই চেষ্টা করি কারোর সাথে যোগাযোগ। তো আমি বললো যে এরকম আসতে চাইছি, আমি বললাম ওকে, তারা বলুন আসতে। কালকে আমার সাথে কথা হয়েছে গুয়াহাটিতে, তো উনি বললেন আমার সাথে খুব ভালো পরিচয় এখানে, যদি আমি বললাম আমাদের তো জায়গা রেডি আছে, আমি চাইছি এরকম একটা ভালো নামি দামি একটা মানে যাদের নাম আছে সারা আমাদের ত্রিপুরার থেকে যায়, সমস্ত ভারতবর্ষের থেকে যায়, এরকম একটা বড় যদি আসে। এবং তারা আমি যা শুনলাম ওনারা নাকি বেশি মানে খরচর যে বিষয়টা সেটা একটু ওরা কম রাখে। এবং আমি বললাম ঠিক আছে আসুক, দেখা যাক, চেষ্টা তো চলবে। আবারও আমি সবাইকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি ইন্টারন্যাশনাল নার্সেস ডের অর্গানাইজিং কমিটির মাননীয় সেক্রেটারি মিসেস স্বরূপা মজুমদার।